হ্যালো ভিউয়ার্স, আমি উপস্থিত হয়েছি আপনাদের জনপ্রিয় সিরিয়াল মোহরের আপডেট নিয়ে। আপডেটটি দেবো, কিন্তু তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন ও কোনো আপডেট মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। মোহরের আজকের পর্বে দেখা যায় যে মোহর শঙ্খকে জিজ্ঞেস করে, সত্যি বলো না, তুমি কি সত্যি ওখানে ম্যামের বাড়িতে থাকবে? তখন শঙ্খ বলে, হ্যাঁ হ্যাঁ থাকবো তো। আমি যদি ওই ম্যামের কাছে না যাই তাহলে এই ম্যামকে দেখবো কি করে? যেতে হবেই আমাকে। আর আমি আর একটা কথা ভেবেছি যে আমি তোমাকে আর আমার এই বাড়িতে নিয়ে যাব না। ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, তুমি গিয়ে হিউমিলেট হও, এটা আমার পছন্দ না। আমি আর কোনো হিউমিলেশন চাই না। আমি ওদেরকে বারবার সুযোগ দিয়েছি, কিন্তু তারা সুযোগের সদ্ব্যবহার করেনি। আর বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এক্সকারশনে যাচ্ছি। তখন মোহর জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু ওই পারমিশন দিয়েছেন? তখন শঙ্খ বলে, হ্যাঁ হ্যাঁ দিয়েছেন, আর এই বলেছেন যে তোমার সাথে তুমি একজন নার্সকে নিয়ে যেতে পারো। তখন মোহর বলে, নার্স? তখন শঙ্খ বলে, হ্যাঁ নার্স, আর এও বলেছেন যে সেই নার্সটাকে একটু সুন্দরী হতে হবে, বুদ্ধিমতী হতে হবে, শিক্ষিত হতে হবে, আর এরকম হলেই ডাক্তারবাবু আমাকে পারমিশনটা দিবেন। এই কথা শুনে মোহর একটু রাগ করে। তখন শঙ্খ বলে, আরে এই কথাটা আমি বলছি না, এটা তো ডাক্তারবাবু বলেছেন। দিয়ে মোহর রাগ করে উঠে যায়, দিয়ে বলে, যাও তাহলে তুমি তোমার নার্সের সাথে যাও। তখন শঙ্খ বলে, আরে তুমি রাগ করলে নাকি? একটা নার্স যদি আমার সাথে যায়, সে যদি সুন্দরী হয়, আমাকে যদি আদর যত্ন করে, সেবা করে, তাহলে তাহলে কি সমস্যা? এই কথা শুনে মোহর আরো রেগে যায়। তখন মোহর বলে যে আসুক না, কেউ আসুক, তার চুলের মুঠি ধরে আমি হিহি করে টেনে বের করে দিব। এরপর শঙ্খ খুবই জোরে হাসতে থাকে। আর তখন মোহর বলে যে থাক, আর হাসতে হবে না। তখন শঙ্খ বলে যে বড্ড হিংসুটে তুমি। তখন মোহর বলে, আর তুমি? তখন শঙ্খ বলে, আমি যে হিংসুটে সেটা পৃথিবীর সবাই জানে, কিন্তু সেটা তোমার ক্ষেত্রে তো আর জানে না। তুমি তো এমন ভাব করে থাকো যেন তুমি তো উদার একজন, কিন্তু তুমিও না আমার মতো একজন হিংসুটে। এরপর মোহর শঙ্খকে জড়িয়ে ধরে আর বলে যে আমি ওরকমই হিংসুটে থাকতে চাই। তখন শঙ্খ বলে, ঠিক আছে, তুমি আর কখনো আমাকে কষ্ট দেবে না তো? তখন মোহর বলে, আমি বুঝি শুধু কষ্ট দিই? তখন শঙ্খ বলে, বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, এরপর আর দেবে না, তাহলে হবে তো? এইভাবে মোহর শঙ্খ অনেকক্ষণ রোমান্টিকপূর্ণ কথাবার্তা বলতে থাকে। এই রোমান্টিকপূর্ণ কথাবার্তা হয়ে যাওয়ার পর মোহরের চোখের জল মুছিয়ে দেয় শঙ্খ আর জিজ্ঞেস করে, চোখে জল কেন? তখন মোহর বলে, আমার তখন কত কষ্ট হয়েছিল, তুমি জানতে চেয়েছ? বুঝতেই তো পারোনি। তখন শঙ্খ বলে, আর আমার যে কত কষ্ট হয়েছিল সেটা তুমি জানতে পেরেছ? তখন মোহর বলে যে কষ্ট হয়েছিল বলেই তো তুমি আমাকে তোমার কাছে থাকতে দাওনি। এইভাবে মোহর শঙ্খ তাদের মান অভিমানে বেশ কিছু কথা বলতে থাকে এবং এক পর্যায়ে শঙ্খ বলে, তুমি তো জানো মোহর, যে রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না, আর এই রেগে যাওয়ার কারণে আমি আমার মাকেও দূরে করে দিয়েছিলাম। এরপর আর কোনোদিনও আমাকে কষ্ট দেবে না, কেননা কষ্ট দিলে আবার হয়তো আমাকে হসপিটালে যেতে হবে। আর এই কথা শোনার সাথে সাথে মোহর শঙ্খের মুখে হাত দিয়ে চেপে রাখে। দিয়ে শঙ্খ হাতটা সরিয়ে নিয়ে বলে, আর সবসময় লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে তো, আর কোনোদিনও কষ্ট দেবে না? তখন মোহর ইশারা করে বলে, হ্যাঁ। তারপর শঙ্খ বলে, দ্যাটস লাইক মাই গার্ল। আর এরপর মোহর আবার শঙ্খকে জড়িয়ে ধরে এবং তাদের মধ্যে বেশ রোমান্টিকপূর্ণ মুহূর্ত দেখা যায়। আর এরপর দেখা যায় যে আদি স্যার অদিতি ম্যামকে বলে যে আমি না থাকতে এত কাণ্ড ঘটে গেল, তুমি আমাকে জানালে না, আর আরেকটা দিন তো অপেক্ষা করতে পারতো মেয়েটা। তখন অদিতি ম্যাম বলে যে আমরা কি আর জানে যে তুমি আজকে আসবে? তখন আদি স্যার বলে, আমি তো না বলে এসেছি, আমি সারপ্রাইজ দেওয়ার জন্য। তখন অদিতি ম্যাম বলে, পেলে তো সারপ্রাইজ? তখন আদি স্যার বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এরকম একটা সারপ্রাইজ কি কেউ পেতে চায়? তখন অদিতি ম্যাম বলে, এটাতে আমার কি করব? দিয়ে শঙ্খ মোহরের সাথে যা যা করেছে অদিতি ম্যাম সেগুলো আবার বলে, যে শঙ্খ মোহরকে ঢুকতে দেয়নি তার কেবিনে, তাকে কিভাবে অবহেলা করেছে, সব ঘটনাই বলে। দিয়ে আদি স্যার বলে, হ্যাঁ হ্যাঁ, ও তো একটু বড্ড অভিমানী। তখন অদিতি ম্যাম বলে যে হ্যাঁ, এই অভিমানের কারণে তো তার জীবনটা শেষ হয়ে যাক, আর তার এই অভিমানের জন্য জীবনটা শেষ হয়ে যাচ্ছে। দিয়ে অদিতি ম্যাম আবার বলে যে তুমি যদি এখানে না থাকতে, তাই আমি এখানে আছি, তুমি যদি থাকতে তাহলে আমি মোহরের সাথে জলপাইগুড়ি চলে যেতাম। তখন আদি স্যার বলে, হ্যাঁ তুমি তো খালি একটা কথাই শিখেছ। তখন অদিতি ম্যাম বলে, একটা কথা বলার কি আছে,
আমার তো এখন চাকরিটা আছে। তখন আদি স্যার বলে যে ঠিক আছে, আমি এখন আর এসব কথার মধ্যে ঢুকতে যাচ্ছি না। আর এরপর আদি স্যার আবার অদিতি ম্যামকে বলে তুমি কেন মেয়েটাকে যেতে দিচ্ছ? তখন অদিতি ম্যাম বলে তা আমি কি করব, শঙ্খ যেভাবে অপমান করেছে মোহরকে, আর এবার হয়তো বা ও ফিরেও আসবে না। তখন আদি স্যার বলে যে এবার তো আমাদেরকে আবার যেতে হবে জলপাইগুড়িতে। এভাবে তাদের মধ্যে মোহর শঙ্খের মধ্যে যা যা বিবাদ ঘটেছিল সেগুলো সম্পর্কে বলতে থাকে। এমনকি অদিতি ম্যাম সে ঘটনার কথাও বলে যেখানে কিনা মোহর পুজোর ফুল নিয়ে এসে শঙ্কর মাথায় ঠেকাতে চাইলে শ্রেষ্ঠা সেই ফুলটা কিভাবে মাটিতে ফেলে দেয়। আবার শঙ্কর ব্যাপারে বলে যে শঙ্কর এসব কিছু দেখার পরে প্রতিবাদটুকু করেনি। অর্থাৎ তাদের মধ্যে অনেকক্ষণ সময় ধরে মোহর আর শঙ্খের এসব নিয়ে আলোচনা করতে থাকে। এরকম আলোচনা করার পর আদি স্যার একসময় বলে ওঠে যে আমি না বুঝতে পারছি না কি ঘটছে। আসলে কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলাই, আসলে যে এই ঘটনায় ঘটছে কিনা। তখন অদিতি ম্যাম বলে কি যে ঘটছে, সবাই মিলে মেয়েটাকে দোষী সাব্যস্ত করলো। ও হুট করে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিল, এমনকি বললো যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। এতদিনের চেনা জানা, এতদিনের ভালোবাসার সম্পর্ক ওদের, তারপরও সেভাবে বিশ্বাস করলো। অর্থাৎ তারা এরকম আলোচনা করতেই থাকে। আর তাদের আলোচনা করতে করতে এক সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। তখন অদিতি ম্যাম বলে কে এলো বলো তো এই সময়? তখন আদি স্যার বলে কে এলো আমি কি করে বলবো? তখন অদিতি ম্যাম বলে যাও দরজাটা খুলো। তখন আদি স্যার বলে খুলছি যে তারপর আদি স্যার গিয়ে দরজাটা খুলে, আর দরজা খুলে দেখে যে শঙ্খ এসেছে। শঙ্খকে দেখে আদি স্যার বেশ অবাক হয়ে যায় আর বলে শঙ্খ তুমি এত রাতে এখানে, তুমি তো ওই বাড়িতে চলে গেছিলে। তখন শঙ্খ বলে হ্যাঁ তা আমি এখানে এসেছি, তো তাতে কি কোনো সমস্যা আছে? তখন আদি স্যার বলে না সমস্যার কথা বলছি না, তুমি এত রাতে আসলে তো তাই বলছি। তখন শঙ্খ বলে না আসলে তোমাদের যদি আপত্তি থাকে তাহলে বলো, আমি এখনই চলে যাচ্ছি। আর এরপর অদিতি ম্যাম শঙ্খকে জিজ্ঞেস করে শঙ্খ তুমি কি হসপিটাল থেকে এখানে, এ কথা বলতেই আদি স্যার শঙ্খকে ঘরের ভিতর ঢুকতে বলে। দিয়ে তাদের মধ্যে নানা কথা হতে থাকে। শঙ্খ জিজ্ঞেস করে যে তুমি কখন আসলে? তখন আদি স্যার বলে এই তো এলাম, এইসব কিছু এসে শুনলাম। তাদের মধ্যে এরকম কথাবার্তা চলতে থাকে। আর এরকম কাণ্ডর কথা শুনে শঙ্খ বলে কিরকম কাণ্ড? তখন আদি স্যার বলে যে এই যে তুমি অসুস্থ হয়ে গেলে, তারপর মোহর চলে যাচ্ছে, এইসব কিছুর কাণ্ড। তখন শঙ্খ বলে যে ও আচ্ছা। তখন আদি স্যার বলে আমি যদি একদিন আগে আসতাম তাহলে কি আমি মোহরকে এভাবে চলে যেতে দিতাম? দিয়ে আদি স্যার দরজাটা বন্ধ করতে চাইলে শঙ্খ বাধা দেয় যে দরজাটা বন্ধ করো না, লোক আছে তো। দিয়ে আদি স্যার বলে কে এসছে তোমার সাথে? তখন অদিতি ম্যামও জিজ্ঞেস করে যে কে এসছে। দিয়ে শঙ্খ মোহরকে বলতে থাকে তুমি আর কতক্ষণ বাইরে থাকবে, ভিতরে আসবে না নাকি? তখন আদি স্যার বলে কে? দিয়ে বাইরে গিয়ে দেখে যে মোহর এসছে। দিয়ে আদি স্যার মোহরকে দেখে বেশ খুশি হয়, দিয়ে বলে যে তুমি যাওনি মোহর? তখন মোহর বলে যে যেতেই তো চেয়েছিলাম স্যার, আমাকে যেতে দেওয়া হলোই বা কই। দিয়ে আদি স্যার বলে যে যেতে দেওয়া হয়নি ভালো হয়েছে, কোথায় যেতে তুমি? হ্যাঁ বাড়ির বউ, পা খুব লম্বা হয়ে গেছে না? আর এরপর আদি স্যার এইভাবে মিষ্টি ভাবে মোহরকে বকতে থাকে। তখন অদিতি ম্যাম জিজ্ঞেস করে তোমার সাথে ওর দেখা হলো কোথায়? তখন শঙ্খ বলে কোথায় দেখা হলো ওকে জিজ্ঞেস করো। তখন মোহর বলে দেখাটা মনে হচ্ছে আমি করতে গিয়েছিলাম। তখন শঙ্খ বলে দেখা কে করতে গেল সেটা ব্যাপার না, কোথায় হয়েছিল, কখন হয়েছিল, এসব কিছু বলো। আর এরপর মোহর এসব কথা বলতে বলতে বেশ লজ্জা পাই। তখন আদি স্যার বলে আসলে বলো না কোথায় দেখা হয়েছিল। আর এসিপি স্যার তো ওকে ট্রেনের ওখানে ছাড়তে গেছিল। আর তার মানে তুমি কি স্টেশনে চলে গেছো? আর তোমার শরীর খারাপ নিয়ে তুমি চলে গেছো? দিয়ে শঙ্খ বলে না গেলে কি খুব ভালো হতো? তখন আদি স্যার বলে না 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 খুব ভালো হয়েছে। এভাবে মোহর আর এভাবে শঙ্খ আর আদি স্যারের মধ্যে কথা চলতে থাকে। দিয়ে এক সময় আদি স্যার শঙ্খকে জিজ্ঞেস করে তুমি কি তাহলে স্টেশনে গিয়েছিলে? তখন শঙ্খ বলে আমার বইয়ে গেছে স্টেশনে যেতে। তখন মোহর শঙ্খ দিকে কেমন করে তাকালে শঙ্খ চোখগুলো বড় বড় করে ভয় পেয়ে যায়। আর এরপর অদিতি ম্যাম শঙ্খকে জিজ্ঞেস করছে স্টেশনে নিয়ে জানি। আচ্ছা মোহর, তাহলে আহির তো তোমাকে স্টেশনে ছাড়ার আগে একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল। তখন মোহর সব ঘটনাটা খুলে বলে যে যা যা হয়েছিল। সব ঘটনা খুলে বলার পর আদি স্যার আর অদিতি ম্যাম বেশ খুশি হয় আর তাদের সামনে মোহর লজ্জা পায়। তখন আবার মোহর বলে ওঠে এখন কেন মুখ বন্ধ, এখন তো মুখ একদম কুলুপ ফেটে আছে। তখন শঙ্খ বলে আমি কি বলবো, আমি কি জানতাম সেটা? আমাকে তো এসিপি স্যার
সেই বাড়িটা দেখার জন্য ইনভাইট করেছিল, তাই আমি ওখানে গিয়েছিলাম। আর তুমি যে ওখানে আছো সেটা আমি কি করে জানবো? আর আমি তোমাকে ওখানে গিয়ে দেখলাম। তখন মোহর বলে এটা সম্পূর্ণ মিথ্যে কথা, সেটা আমি বুঝে গেছি। তখন শঙ্খ বলে এই শোনো, আমি না মিথ্যে কথা বলি না। তখন মোহর বলে এখন তো বলছো। তখন শঙ্খ বলে ইম্পসিবল, তুমি কল করো, তুমি ওনাকে কল করে জিজ্ঞেস করো যে উনি আমাকে ডেকেছিলেন কিনা বাড়িটা দেখার জন্য। তখন মোহর বলে আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। তখন আদি স্যার বলে যে ও আচ্ছা, একই রিসর্ট, তোমরা দুইজনই দেখতে গেছো, কিন্তু ও আলাদা তুমি আলাদা। আর এই কথা শুনে মোহর শঙ্খ বেশ লজ্জা পেয়ে যায়। তখন শঙ্খ বলে তা হবে কি করে একসাথে, উনি এক জায়গায় থাকে, আমি আর এক জায়গায় থাকি, উনি অন্য জায়গা থেকে গেছে, আমি অন্য জায়গা থেকে গেছি, আর উনি তো বলেছিলেন যে আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। তখন অদিতি ম্যাম বলে যাক বাবা, সবকিছু ঠিক হয়ে গেছে তো, এখন শান্তি আমার। তখন মোহর রাগ করে বলে ম্যাম, ও হসপিটাল থেকে বাড়িতে না গিয়ে সোজা রিসর্টে চলে এসেছে, ওকে বাড়ি যেতে বলুন তাড়াতাড়ি। তখন আদি স্যার বলে যে ও আর কোথায় যাবে, ওইটা তো ওরই বাড়ি, ও এখানেই থাকবে। শঙ্খ, তুমি কি ওই বাড়িতে খবর দিয়েছো? তখন শঙ্খ বলে না না, আমি বলিনি, আমি আর অগ্নিকাণ্ড চাই না, বরং ও যখন ওই বাড়িতে যাবে তখনই একেবারে অগ্নিকাণ্ডটা হোক, সামনাসামনি থাকলে জল দিতে পারবো, তা না হলে এমন করে সামলানো যাবে না। আর এই কথা শুনে আদি স্যার হাসতে থাকে। তখন অদিতি ম্যাম রাগ করে বলে হাসছো কেন এখন? তখন আদি স্যার বলে যে হাসবো না তো কি করব, আমার ছেলে অসুস্থ ছিল, সুস্থ হয়ে গেছে, আমার বৌমা চলে যেতে যাচ্ছিল, সে এখন ফিরে এসেছে, তো এখন হাসবো না তো কখন হাসবো? তখন শঙ্খ বলে যে ঠিক আছে, আমি তাহলে যাই এখন। তখন আদি স্যার বলে কোথায় যাবে, থাকো এখানে। তখন শঙ্খ বলে ও মা, আমাকে যেতে হবে তো, আমি তো ওদেরকে বলে এসেছি যে আমি ওখানে যাচ্ছি, আর না গেলে তখন সমস্যা হবে, আর ওখান থেকে আমি সোজা রিসর্টে গেছি। তখন আদি স্যার বলল হ্যাঁ, রিসর্টে গিয়ে তো মোহরের সাথে তোমার ওখানে দেখা হয়েছে। এই কথা শুনে শঙ্খ লজ্জা পায়, আর এই কথা শুনে মোহরও লজ্জা পায়, আর বলে মোটেই না, এসিপি স্যার ওকে একটা রুমে রেখে দিয়েছিল, ও বিশ্রাম নিচ্ছিল রুমে, আর এরপর এসিপি স্যার আমাকে ওই রুমেই ঢুকিয়ে দিয়েছিল। দিয়ে আদি স্যার এই কথা শুনে হাসতে হাসতে বলতে থাকে ও ওই রুমে তোমাকেও ঢুকে দিয়েছিল। আর ওই সময় অদিতি ম্যাম আদি স্যারকে একটা চিমটি কাটে, আর আদি স্যার তখন করে চিৎকার করে। আর তখন মোহর শঙ্খ তাদের দিকে কেমন করে যেন তাকায়। তখন অদিতি ম্যাম আদি স্যারকে বলে যে কথার মাপ টাপ কিছু জানে না। তখন আদি স্যার বলে কথা বলবে, এটা আবার মাপ কি মাপ আছে? এরপরেও আদি স্যার হাসতে হাসতে অনেক কথা বলতে থাকে। এসিপি স্যারের প্ল্যান নিয়ে হাসাহাসি করতে থাকে, আর প্ল্যানটার বেশ প্রশংসাও করে আদি স্যার। এমনকি মোহর শঙ্খকে আদি স্যার এও জিজ্ঞেস করে যে তুমি কি রুমে ঢোকার পরে দেখেছিলে নাকি রুম বন্ধ করার পর দেখেছিলে? তখন অদিতি ম্যাম বলে শ্বশুর মশাই কিচ্ছু মানে না। তখন আদি স্যার বলে কি মানবো, কি খালি শ্বশুর মশাই করছো, অসুর মশাই তো নয়, আর মজাটা নিতে দাও না আমাকে। হ্যাঁ, তারপর বলো কি হয়েছে। এইভাবে আদি স্যার তাদের কাছে আবার ঘটনাটা শুনতে চায়। তখন মোহর আরো লজ্জায় পড়ে যায়, দিয়ে মোহর লজ্জায় সে ঘটনাগুলো আবার বলে। যখন মোহর কথাগুলো বলার পর তারপরেই অর্থাৎ শঙ্খর সাথে যখন তার দেখা হয়েছিল সেই মুহূর্তটার পর সে শঙ্খর দিকে তাকায় আর লজ্জা করে। আর তখন আদি স্যার আবার জিজ্ঞেস করে কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে তারপর? তখন অদিতি ম্যাম আদি স্যারকে টেনে টেনে নিয়ে যেতে থাকে। টানতে টানতে নিয়ে যেতে যেতে অদিতি ম্যাম বলে এতদিন তো আমি সামলালাম রান্নাঘরটা, এবার তুমি একটু সামলাও, আর সবই তো জানতে পারলে, আর কি জানতে চাচ্ছ? হ্যাঁ। তখন আদি স্যার বলে আরে কেবল তো মজাটা শুরু হলো, শুনতে দাও না। আর এই কথা শুনে মোহর শঙ্খ বেশ লজ্জা পেতে থাকে, আর আদি স্যার শঙ্খকে জিজ্ঞেস করে হ্যাঁ শঙ্খ, তুমি তো খেয়ে যাবে তাই না? তখন শঙ্খ বলে না না, আমি আর খেয়ে যাবো না, আমাকে আগে ওই দিকটা সামলাতে হবে, তো আমাকে তো আবার এখানে আসতেও হবে। তখন অদিতি ম্যাম বলে তুমি আবার এখানে আসবে? তখন শঙ্খ বলে হ্যাঁ, কিন্তু তোমাদের যদি আপত্তি থাকে তাহলে আসবো না। তখন অদিতি ম্যাম বলে আপত্তি নাও, ওরা যদি তোমাকে কি ওখানে আটকে দেয় আর যদি আসতে না দেয়? তখন মোহর বলে না, আসলে ওর জামা কাপড়টা এখানে নেই, তাই আমি বললাম যে জামা কাপড়গুলো নিয়ে আসতে, আর আমি বললাম যে জেঠুমনির সাথে দেখা করে আসতে। তখন আদি স্যার শঙ্খকে বলে শঙ্খ, তুমি কিন্তু বলে এসো যে তুমি কয়েকদিন এখানেই থাকবে, ওখানে আর যাবে না। তখন শঙ্খ বলে থাকার শুরুতেই যদি এত বিড়ম্বনা হয় তাহলে হয়তো বা থাকাই হবে না। এরপর আদি স্যার আর অদিতি ম্যামের মধ্যে অনেক কথা হয়। তারপর আদি স্যার শঙ্খকে বলে চলো শঙ্খ, আমি তোমাকে রেখে আসি। তখন শঙ্খ আদি স্যারকে নিষেধ করে, আর ওই সময় মোহর বলে হ্যাঁ স্যার, সেটাই ভালো হবে, ও এত রাতে ড্রাইভ করে যাবে, আপনি সাথে যান। তখন শঙ্খ বলে হ্যাঁ, দরদ একেবারে উঠছে।
এত দরদ কোথায় ছিল তোমার? হ্যাঁ, এত দরদ কোথায় ছিল সেটা একটু বলবে? এতক্ষণে তো কুচকুচ করে জলপাইগুড়ি চলে যাচ্ছিলে, আর আমি একা যাই, দোকা যাই, টেকা যাই, আর যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় তাতে তোমার কি? তখন মোহর বলে, এই ধরনের উল্টাপাল্টা কথা বললে কিন্তু আমি আর কোনো কথাই বলবো না। আর এরপর মোহর অদিতি ম্যামকে পিছন দিক থেকে জড়ায় ধরে আর বলে, চলুন ম্যাম, রান্নাঘরে চলুন। তখন অদিতি ম্যাম বলে, তাই? তখন মোহর বলে, হ্যাঁ চলুন, দেখা যাক আজকে কি রান্না করা যায়। তখন অদিতি ম্যাম বলে, হ্যাঁ মোহর, আমার তো ধীরে ধীরে বয়সটা বাড়ছে, আমি আর সবকিছু নিজের কাঁধে নিতে পারছি না, এখানে এখন নিজের দায়িত্বটা একটু বুঝে নাও। রাগ করে বাপের বাড়ি না গিয়ে কাজের কাজ করলে একটু ভালো হয়, বুঝলে তো? তখন শঙ্খ বলে, হ্যাঁ ঠিক তো, গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়ালে এসব কিছু চিন্তা থাকে না। সংসারটা যে নিজের শ্বশুর শাশুড়ির প্রতি কর্তব্য করতে হয়, স্বামীর প্রতি কর্তব্য করতে, এসব কিছু মনে থাকে না। আর উনি কি করছেন? উনি বাবাকে না বলে ম্যাম ম্যাম করতে করতে জলপাইগুড়ি চলে যাচ্ছে। এতটুকু প্রয়োজন বোধ করেনি কিন্তু বাবা তোমাকে বলার। আর বাপের বাড়ি যেতে গেলে যে নিজের স্বামীর একটু পারমিশন লাগে, অনুমতি লাগে, সেটা তোমার মাথায় নেই না বাবা? তোমাদের বৌমা কিন্তু এসব কিছু মনে রাখে না, বুঝেছ? আর এরপর আদি স্যারক শঙ্খের কথায় তাল মিলাই। সে বলে, হ্যাঁ হ্যাঁ, সে তো গড়ি তো অন্যায় করেছে। আর শঙ্খ এতে হ্যাঁ হ্যাঁ বলতে থাকে। আর আদি স্যার বলে, দেখতে যদি আমার বউ করতো না, আমি কি করতাম। তখন অদিতি ম্যাম বলে, হ্যাঁ হয়েছে, এবার একটু থামো। তখন আদি স্যার বলে, থামবো কি? হ্যাঁ থামবো কি? এরপর আদি স্যার শঙ্খকে বলতে থাকে, তুমি তো জানো শঙ্খ যে আমার সাথে তোমার মায়ের কিভাবে দূরত্ব তৈরি হয়েছিল, আর আমি সারা জীবন ছটফট করতে থেকেছি তোমার মায়ের জন্য, আর সে আমাকে কাজকলা দেখিয়ে বারবার দূরে সরিয়ে রেখেছে। আর এই কথা শুনে অদিতি ম্যাম বেশ রাগ করতে থাকে। আর এইবার আমি দিয়েছি টাইটটা, এই যে ছেলেকে আমি পিছনে লাগিয়ে দিয়েছি, আমার হাত গলিয়ে বের হয়ে যাওয়ার চান্স আছে, কিন্তু ছেলের হাত গলিয়ে বেরিয়ে চলে যাওয়ার কোনো চান্স নেই। এই কথা বলে আদি স্যার হাসতে থাকে। এরপর শঙ্খ আদি স্যারকে ইশারা দেখায় বাইরে যাওয়ার জন্য। তখন অদিতি ম্যাম বলে, এবার তুমি থামবে? তখন আদি স্যার বলে, হ্যাঁ হ্যাঁ আমি থেমে গেছি। তখন আদি স্যার বলে যে, আচ্ছা এক কাপ চা হলে ভালো হতো। তখন অদিতি ম্যাম বলে যে, আচ্ছা তুমি শঙ্খকে নিয়ে যাও, ওকে নিয়ে আসো, দিয়ে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা সবকিছু হবে। তখন আদি স্যার বলে, দেখেছো শঙ্খ, এমনই এক কড়া মেয়ে যে একটা চাও আমাকে দিতে পারে না। এরপর শঙ্খ অদিতি ম্যামকে আদি স্যারকে চা দেওয়ার জন্য বললে, তখন অদিতি ম্যাম বলে যে, আচ্ছা ছেলেটার উপর তো অনেক ধকল গেছে, ওকে আগে রেখে ওকে ওখানে নিয়ে আসো তারপর। তখন আদি স্যার বলে যে, ধকল কি? ধকল তো ছিল রিসর্টে যাওয়ার আগে, রিসর্টে যাওয়ার পর তো সব ধকল চলে গেছে, তাই না শঙ্খ? আর এরপর শঙ্খ হ্যাঁ না করে তোতলাতে থাকে, আর এই নিয়েও আদি স্যার হাসতে থাকে। এরপর আদি স্যার হাসতে থাকে, আর তারপর বলে, হ্যাঁ হ্যাঁ তার মানে তো বুঝতে পেরেছি আর ধকল নাই। তখন শঙ্খকে নিয়ে চলে যেতে চাইলে শঙ্খ বের হতে থাকে, আর একসময় দাঁড়িয়ে যায়, আর মোহরকে দেখে বলে, ঠিক আছে তাহলে আসছি এখন। তখন মোহর একটু এগিয়ে এসে বলে, ঠিক আছে আমি কিন্তু রান্না করছি। তখন শঙ্খ বলে, হ্যাঁ পরিমিত খেয়ে তো আর থাকবো না। তখন মোহর বলে যে, হ্যাঁ আমি সেটাই বলছি, কিন্তু ওই বাড়ি থেকে যদি তোমাকে জোর করে খাইয়ে দেয়? তখন শঙ্খ বলে, না আমি খাবো না, আমি এখানে এসেই খাবো, মহারানী নিজের হাতে রান্না করছেন, এত বড় সাহস আমার আছে যে আমি ওই বাড়ি থেকে খেয়ে আসবো? না, এটা হতে পারে না, আমার গর্দান চলে যাবে না। আর এই কথা শুনে মোহর হাসতে থাকে। আর এদিকে আদি স্যাররা অদিতি ম্যামকে ইশারা করতে থাকে। আর এরপর আদি স্যার শঙ্খর পিঠে হাত দিয়ে বলে, একদম ঠিক বলেছো, বাপ কা বেটা সিপাही का ঘোড়া, কুছ নেই তো থোড়া। আর এরপর আদি স্যার শঙ্খকে নিয়ে চলে যায়। আর এদিকে মোহর বেশ খুশি হয়, আর মোহরকে খুশি দেখে অদিতি ম্যাম অনেক খুশি হয়, আর মোহর অদিতি ম্যামকে গিয়ে জড়িয়ে ধরে। আর এরপর শঙ্খ রয় চৌধুরী বাড়িতে ঢুকে, আর এদিকে ছুটকা বসে থাকে, জেঠিমণি বসে থাকে, আর সেই নাকা শশী শ্রেষ্ঠাও থাকে। শঙ্খকে দেখার পর জেঠিমণি বলে, তুমি এখানে? তখন শঙ্খ বলে, কেন, আমার কি এখানে আসার কথা ছিল না? তখন ছোটকা বলে, না এসব বিষয়ে তুই কিছু বলিসনি। না বাবা, আমি এসব বিষয়ে কিছু বলবো না, আমার উপর দিয়ে যা গেল। তখন শ্রেষ্ঠা শঙ্খকে বলে, শঙ্খ তুমি এটা কি করলে বলো তো? তুমি জানো জেঠুমণি কতটা পরিমাণে আপসেট? তখন শঙ্খ বলে, কেন, আমি তো বলে গেছিলাম যে আমি একটা কাজে যাচ্ছি, আর এও বলেছেন যে কাজ থেকে ফিরে আসবে, আমি ফিরে এসেছি। তখন জেঠুমণি বলে, কোন কাজে গেছিলে সেটা তো আর বুঝতে বাকি নেই, আপদ বিদায় করে ফেলেছ তো? সে তো শুনলাম তা নাকি চলে যাওয়ার কথা ছিল। তখন শঙ্খ বলে, প্রথম কথা আপদটাকে দ্যাট আই ডোন্ট নো,
আর তুমি যাকে আপদ বলে মিন করছো আর সে যদি হয় তাহলে সে কিন্তু আমার ক্ষেত্রে আপদ না। আর জেঠুমনি যতক্ষণ না তুমি খুলে বলছো, অর্থাৎ তুমি যাকে মিন করছো আর আমি যাকে মিন করছি সে ব্যাখ্যা যদি এক না হয় তাহলে আমি কিছুই জানি না। আর সেটা তোমাকে স্পেসিফাই করতে হবে যে কে সেই ব্যক্তি, তার পার্টিকুলার নামটা নিতে হবে। তখন জেঠিমণি বলে যে আর কত নাটক করবে শঙ্খ, এতদিন তুমি অনেক নাটক করেছো, তোমার কি দরকার থাকতে পারে সেটা আমরা জানি। তুমি নিশ্চয়ই মোহরের কাছে গিয়েছিলে। তখন শঙ্খ বলে হ্যাঁ গিয়েছিলাম তো। তখন শঙ্কর জেঠুমনিকে আবার বলে জেঠুমনি তুমি কি মোহরকে আপদ বললে? এরপর জেঠুমনি দাঁড়িয়ে যায় আর বলে শঙ্খ মনে রেখো আমি কিন্তু এই আপদকে এ বাড়িতে আর অ্যালাউ করবো না। তখন শঙ্খ বলে জানি তো, আমি জানি, এ কারণে তো আমি মোহরকে এ বাড়িতে নিয়ে আসিনি। তখন ন্যাকা ষষ্ঠী শ্রেষ্ঠা বলে তো শঙ্খ মোহরে তো চলে যাওয়ার কথা ছিল, তার মানে কি সে যায়নি নাকি? তখন ছোট মা এসে শ্রেষ্ঠাকে বলে শ্রেষ্ঠা তোমার তো জানার কি আছে, মোহর গেছে কি যায়নি তাতে তোমার কি লাভ? কি লাভ তোমার? হ্যাঁ, আর কেনই বা বসে আছো এখানে? ওই যে ভিউয়ার্স আমরা আপডেট দিয়েছিলাম যে জেঠুমনিকে এখানে এসে নাকানি চোবানি খাওয়াবে জেঠুমনি, জেঠুমনির মুখে ঝামা ঘষে অদিতি নামের বাড়িতে যাবে শঙ্খ। আর সেই আপডেট অনুযায়ী কিন্তু আজকে পর্বটা দেখানো হয়েছে। সুতরাং ভিউয়ার্স এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলের কোনো ভিডিও মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।